জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন, 12 এপ্রিল ফিরছেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর দাবি, থাকছে প্রতিবেদনে। হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির, গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য, থাকছে প্রতিবেদনে। হাতিয়ায় এমপি হান্নান মাসুদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক অঙ্গনে ঝড়, যমুনা ঘেরাও কর্মসূচি দিল আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন, 12 এপ্রিল ফিরছেন শেখ হাসিনা। 2 এপ্রিল দীর্ঘদিনের জল্পনা-কল্পনা, রাজনৈতিক টানাপোড়েন এবং নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী 12 এপ্রিল তিনি বাংলাদেশে ফিরতে পারেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা আসেনি, তবুও দলীয় মহলে বিষয়টি প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। দলীয় একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। তার নিরাপত্তা ব্যবস্থা, বিমানবন্দরে অভ্যর্থনা এবং ঢাকায় অবস্থানের সার্বিক পরিকল্পনা নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে তাকে বিমানবন্দর থেকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। শেখ হাসিনার দেশে ফেরার খবরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীসহ বিভিন্ন জেলা উপজেলায় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে অনেক জায়গায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো শুরু হয়েছে। নেতাকর্মীরা বলছেন, নেত্রী ফিরলে দল আবার ঘুরে দাঁড়াবে এবং দেশের রাজনীতিতে নতুন গতি আসবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতিতে তার নেতৃত্বে আওয়ামী লীগ নতুন কৌশল নির্ধারণ করতে পারে। বিশেষ করে বিরোধী দলগুলোর সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তার উপস্থিতি পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছেন তারা। এদিকে শেখ হাসিনার সফরসূচি নিয়েও চলছে নানা আলোচনা। দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পরপরই তিনি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তার আগমন দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। আবার কেউ কেউ বলছেন, এটি নতুন করে রাজনৈতিক উত্তেজনাও তৈরি করতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেখ হাসিনার এই সফর শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং এটি একটি কৌশলগত পদক্ষেপও হতে পারে। দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহলের সঙ্গে সমন্বয় রেখে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিতে পারেন। এদিকে সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য না এলেও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকেই মনে করছেন, আনুষ্ঠানিক ঘোষণা যে কোনো সময় আসতে পারে এবং তখন পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে। সব মিলিয়ে 12 এপ্রিল শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা দেশের রাজনীতিতে একটি বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই প্রত্যাবর্তন আওয়ামী লীগের জন্য যেমন নতুন আশার সঞ্চার করেছে, তেমনি জাতীয় রাজনীতিতেও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এখন সবার দৃষ্টি সেই নির্ধারিত দিনের দিকে, যখন তিনি দেশে ফিরে আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর দাবি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আইনজীবীর মাধ্যমে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানানো হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপলি গত 30শে মার্চ এই চিঠি পাঠিয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।
দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে আইনজীবীর মাধ্যমে এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, শেখ হাসিনা বিবিসি আইনজীবীর মাধ্যমে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠালেন। এই চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে তাতে আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘিত হয়েছে। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে এই বিচার প্রক্রিয়া এবং রায়কে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। যদিও এই চিঠি পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি না পেলেও এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন বলে দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বিবিসি বাংলাকে তিনি বলেন, শেখ হাসিনার পক্ষে লেখা চিঠিতে ট্রাইব্যুনালকে বিতর্কিত করা বা বিভ্রান্ত করার চেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা অফিসিয়ালি চিঠিটা পেলে আমাদের মতামত জানাব। এদিকে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে এই ধরনের চিঠির কার্যকারিতা কতটা সে ব্যাপারে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিবিসিকে বলেন, সঠিক বিচার হয়নি, বিচার প্রক্রিয়ায় সমস্যা রয়েছে বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে মনে করলে এমন চিঠি যে কেউ পাঠাতেই পারেন। কিন্তু বিচার নিয়ে চ্যালেঞ্জ করতে হলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই করতে হবে। এক্ষেত্রে আপিলের সুযোগ রয়েছে, তবে পলাতক থাকা অবস্থার আপিলের কোনো সুযোগ নেই, বিবিসি বাংলাকে বলেন মি. বড়ুয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল বরাবর লন্ডনের আইনি প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলির পাঠানো এই চিঠি ১০ পৃষ্ঠার। চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে। ইমেলের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করা হয়েছে। তারা বলছে, আসামির অনুপস্থিতিতে বিচার করা এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী। চিঠিতে দাবি করা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে ন্যায্য বিচারের আন্তর্জাতিক মানদণ্ড চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এছাড়া প্রসিকিউশন রাজনৈতিকভাবে প্রভাবিত বলেও অভিযোগ করা হয়েছে ওই চিঠিতে। বিশেষ করে সাবেক প্রধান প্রসিকিউটরের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েই উদ্বেগ জানানো হয়েছে ওই চিঠিতে। এর পাশাপাশি ২০২৪ সালের ঘটনাবলীকে আইসিটির আওতায় নেওয়াকে আইনের ভূতাপেক্ষ প্রয়োগ হিসেবে অভিহিত করা হয়েছে। এসব অভিযোগ সাধারণ ফৌজদারি আদালতেই বিচার হওয়া উচিত ছিল বলেও মনে করে ল ফার্মটি। হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থার উদ্ধৃতি দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে এই প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা সামারি এক্সিকিউশন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে গণ্য হতে পারে। বিচার বাতিল এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের পাশাপাশি আওয়ামী লীগপন্থী আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। ট্রাইব্যুনালকে ১৪ দিনের মধ্যে এই চিঠির জবাব দেওয়ার অনুরোধও জানিয়েছে এই ব্রিটিশ ল ফার্মটি। হঠাৎ তারিকের অফিসে জামায়াতের আমির, গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য। চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায় তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া গেলে সেটা পাওয়ার জন্য মন ছটপট করে। সেটা অর্জন করার জন্য একজন নানা রাস্তা খোঁজেন। সেই সঙ্গে চলে ফন্দি ফিকির। একটা ফন্দি কাজ না করলে দ্বিতীয় একটি ফন্দি তৈরি করা, সেটা না হলে তৃতীয়। মোট কথা যেভাবেই হোক সেটা পেতে হবে। হীরক রাজা দেশে ছবির সেই বিজ্ঞানীর কথা মনে আছে? বিজ্ঞানী চেয়েছিলেন গবেষণাগার। তিনি কিছু একটা আবিষ্কার করবেন বলে গবেষণাগারের আবদার করেছিলেন। ৭ লক্ষ মুদ্রা অগ্রিম নিয়েছিলেন, সেটাও রাজা তাকে দিয়ে দেন। হীরে চেয়েছিলেন ২ সহস্ররতি, সেটা হীরক রাজা দিতে অস্বীকার করেন। রাজা তার মতিগতি বুঝতেই পারছিলেন না, কিন্তু বিজ্ঞানী একটার পর একটা চেয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে জামায়াতে আমিরের কথা ধরা যাক। তিনি অনেকটা হীরক রাজার দেশের বিজ্ঞানীর মতো। ভোট প্রচার থেকে শুরু হয়েছিল তার চাওয়ার তালিকা। কি কি চেয়েছিলেন তার একটা তালিকা তৈরি করে ফেলা যাক। জাতীয় সরকারে আসীন হওয়া, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চিঠি লেখা, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ, গণভোট অধ্যাদেশ। জামায়াতের আমির তার দলকে বার্তা দিয়েছিলেন, সংসদ নির্বাচনে তার দলের জয় নিশ্চিত, ক্ষমতায় তারাই যাবে। তারা সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিএনপিকে সঙ্গে নিয়ে তারা একটি জাতীয় সরকার গঠন করবেন। সেই সরকারে তার দলের জয়ী নেতাদের মন্ত্রী করা হবে। এই ব্যাপারে তারেক রহমানের সঙ্গে তার কথা হয়ে গিয়েছে।
নির্বাচনের ফলাফল যাই হোক না কেন। বেগম জিয়ার মৃত্যুর পর জামায়াতের আমির গুলশানে বিএনপি কার্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন তার দল এবং বিএনপি যৌথভাবে একটি সরকার গঠন করবে। এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে তার কথাবার্তা হয়ে গিয়েছে। তারেকের থেকে তিনি সবুজ সংকেতও পেয়েছেন। ভোটের ফলাফল ঘোষণার পর তারা আবারও আলোচনায় বসবেন। সেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। শফিকুর রহমান নির্বাচনী জনসংযোগে গিয়ে রীতিমতো ঢাক পেটান। সৈয়দ মোহাম্মদ তাহেরের আসন থেকে শুরু করে গোলাম পরোয়ারের আসন, এমন কোনো কেন্দ্র ছিল না যেই সব কেন্দ্রে গিয়ে জামায়াতের আমিরকে বলতে শোনা যায় তারেক তাকে মন্ত্রী করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। আর ভোটের ফলাফল প্রকাশের পর দেখা গেল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াত প্রথম বৃহত্তম বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর তারেক রহমান জানিয়ে দিলেন জামায়াতকে সঙ্গে নিয়ে সরকার গঠনের কোনো অভিপ্রায় তার নেই। তারেকের এই সিদ্ধান্তে জামায়াতের আমিরের মাথায় আকাশ ভেঙে পড়ে। জামায়াতের আমিরও বুঝে যান বিএনপি কোনোভাবেই তাদের আর কোনো আবদার মেনে নেবে না। সংসদে শপথ নেওয়ার দিনেই তারেক সরকার সেটা পরিষ্কার করে দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দেন সংবিধান সংস্কার পরিষদ বলে সংবিধানে কিছু নেই, তাই শপথ নেওয়া হয়েছে সংবিধান মেনে, সংবিধানকে গুরুত্ব দিয়ে। বিএনপি জানিয়ে দিয়েছে গণভোট অধ্যাদেশকেও তারা সংসদে তুলবে না। বিএনপি বলছে গণভোট হয়ে গিয়েছে। গণভোট অধ্যাদেশের কার্যকারিতা এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। ইউনূসের সরকারের আমলে ১৩৩টি অধ্যাদেশের বেশিরভাগেরই স্বয়ংক্রিয়ভাবে পাশ হওয়ার কোনো সুযোগ নেই। তারা আগে এই সব অধ্যাদেশ ঝাড়াই বাছাই করবে, তারপর সংসদে তোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এরই মধ্যে খবর এলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে তিনি তার দফতরে যান। রহস্য এখানে তিনি কোন আবদার নিয়ে প্রধানমন্ত্রীর দফতরে চলে গেলেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে জামায়াতে আমির মহা প্যাচে পড়ে গিয়েছেন, উদ্ধার হওয়ার রাস্তা খুঁজছেন। হাতিয়ায় এমপি হান্নান মাসুদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে ভুয়া ধর্ষণের প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা। মঙ্গলবার ৩১ মার্চ বিকালে উপজেলার হরণী ইউনিয়ন পৌরসভা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিবাদকারীরা ঝাড়ু হাতে সড়কে নেমে মিছিল করেন এবং সংশ্লিষ্ট বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন দায়িত্বশীল অবস্থানে থেকে এই ধরনের বক্তব্য দেওয়া অনপ্রীত ও দুঃখজনক। তারা দাবি করেন সংসদে দেওয়া বক্তব্যের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের আচরণ বন্ধে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তারা। কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান। মিছিলে অংশ নিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন সংসদে দেওয়া বক্তব্যের জন্য আব্দুল হান্নান মাসুদকে হাতিয়াসহ জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, না হয় হাতিয়াবাসী তার বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন বলেন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের আচরণ বন্ধে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। দেশের রাজনৈতিক অঙ্গনে ঝড়, যমুনা ঘেরাও কর্মসূচি দিল আওয়ামী লীগ। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আওয়ামী লীগের ঘোষিত যমুনা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে। দলটির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং বিরোধী শক্তির কার্যক্রমের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দিক নির্দেশনায় এই কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। নেতারা বলছেন এটি একটি শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী গণ আন্দোলনের অংশ, যার মাধ্যমে জনগণের দাবি তুলে ধরা হবে। যমুনা ঘেরাও কর্মসূচি ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন এই কর্মসূচির মূল লক্ষ্য হল সরকারের ওপর চাপ সৃষ্টি করা এবং নির্দিষ্ট কিছু দাবির বাস্তবায়ন নিশ্চিত করা। তারা অভিযোগ করেন বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র, সুশাসন এবং জনগণের অধিকার হুমকির মুখে রয়েছে। এসব ইস্যুকে সামনে রেখেই বৃহৎ পরিসরে আন্দোলনের অংশ হিসেবে যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন বলে জানা গেছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আওয়ামী লীগের এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলগুলোর নেতারা এই কর্মসূচিকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন। কেউ কেউ এটিকে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি বলেও মন্তব্য করেছেন। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন এটি সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার এবং জনগণের দাবির পক্ষে একটি যৌক্তিক পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই কর্মসূচি দেশের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে বড় আকারে জনসমাগম হলে তা সরকারের ওপর চাপ বাড়াতে পারে। একই সঙ্গে এটি বিরোধী রাজনীতির গতিপথেও প্রভাব ফেলতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। অতীতে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনা ঘটায় এবারও প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারে। দলীয় নেতাকর্মীরা বলছেন এই কর্মসূচি সফল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। বিভিন্ন ইউনিটে মিটিং, সমাবেশ এবং প্রস্তুতিমূলক কর্মসূচি চলছে। নেতারা আশা করছেন এটি হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক জামায়াতগুলোর একটি। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই কর্মসূচি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন এটি জনগণের দাবি আদায়ের একটি কার্যকর পন্থা হতে পারে, আবার অনেকে আশঙ্কা করছেন এতে জনদুর্ভোগ বাড়তে পারে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক দলগুলোর এমন বড় কর্মসূচি গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হলেও তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। অন্যথায় এটি সহিংসতায় রূপ নিতে পারে, যা দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে। সব মিলিয়ে আওয়ামী লীগের ঘোষিত যমুনা ঘেরাও কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এটি কতটা সফল হবে এবং এর প্রভাব কতদূর গড়াবে তা এখনই বলা কঠিন, তবে নিশ্চিতভাবেই এটি দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আগামী দিনগুলোতে এই কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর সবার।